বিপ্লব। একটা বিপ্লব হচ্ছে শিল্প বিপ্লব, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, আর একটা বিপ্লব হলো খুব তাড়াতাড়ি গুণার বিপ্লব, খুব তাড়াতাড়ি মাথার কাজ করার। এইগুলো বিপ্লবকে যদি একটু কম্পেয়ার করেন, একটু যদি আমরা তুলনা করি এইগুলো বিপ্লবকে, তাহলে একদিকে দেখা যাবে যে শিল্প বিপ্লবের সময় আমরা কাকে রিপ্লেস করেছি আর জায়গায় যন্ত্র এনেছি না আমাদের পেশি শক্তির জায়গায়। আর তারপর যখন নতুন করে কম্পিউটিং এর বিপ্লব এলো তখন আমরা তাকে রিপ্লেস করতে চেষ্টা করলাম আমাদের মাথা, আমাদের বুদ্ধি। এই জায়গায় দাঁড়িয়ে মূল যে বক্তব্যটা আছে সেটা হচ্ছে মানুষের কি কি সীমাবদ্ধতা আছে। এক হচ্ছে মানুষকে দিয়ে আপনি একটা কাজ করিয়ে যেতে পারেন, দুই হচ্ছে যে একটা মানুষের কিডনি, আর একটা মানুষের লিভার, আর একটা মানুষের চোখ, যন্ত্র খারাপ হলে কিন্তু টুক করে খারাপ যন্ত্রগুলো, পাঁচটা খারাপ যন্ত্র থেকে দুটো ভালো যন্ত্র বানিয়ে নিতে পারবেন। কিন্তু মানুষের ক্ষেত্রে চিকিৎসা বিজ্ঞান এখনো সেখানে পৌঁছতে পারেনি যে আপনি আলাদা এখন কিছুটা হচ্ছে কেউ মারা গেলে তার শরীরে একটা অংশ নিয়ে আরেকটাকে আমরা হয়তো বাঁচাতে পারি, কিন্তু এত সহজে সেটা করা যায় না, তার খরচাটা অনেক বেশি। এবং এই জায়গাতে দাঁড়িয়ে মানুষের যে না মানা সবকিছু তাকে দিয়ে কাজ করিয়ে নেওয়া, সেখানে 1886 এটাও বিপ্লবের অংশ, সেখানে এই দিবসের কথা এলো যেখানে মানুষ বললো আমি এখন বেশি কাজ করবো না। এবং এই যে সময়টা, এই সময়টা খুব অদ্ভুতভাবে ডেভেলপ হলো, সেখানে যারা রাজনীতি নিয়ে আলোচনা করলেন, যারা সমাজ বিজ্ঞান নিয়ে আলোচনা করলেন, যারা আগামী বেশ কয়েকটি শতকের জন্য মানুষের কাছে পৌঁছে গেলেন, সেই লোকগুলো তাদের রাজনীতিতে তাদের আমরা চিনি, তাদের যে পলিটিক্যাল কন্ট্রিবিউশন, দাস ক্যাপিটালের কথা আমরা সকলেই জানি, কিন্তু তারা যেটা আসলে কেন করতে পারলেন, সে সমাজবাদী হোক বা কেনেসিয়ান থিওরি হোক, ইকোনমিক্সের পরবর্তীকালে তারা করতে পারলেন কারণ তারা তথ্য এবং বিজ্ঞানটা খুব ভালো জানতেন। ফলে এই যে মার্কস আর এঞ্জেলসের যে উদাহরণ দেয়া, তাদেরকে আমরা যেভাবে মার্কসবাদ সর্বশক্তিমান, কারণ সেটাই সত্য যেভাবে বলি, তার বাইরেও একটা মার্কসের কথা আছে, এঞ্জেলসের কথা আছে। সেই জায়গায় তারা সেই সময়ের যে অঙ্ক, ডিরাইভড ফাংশন, ডিফারেনশিয়াল ক্যালকুলাস, টেলর থিওরাম, ম্যাকলরিন থিওরাম, ল্যাগ্রাঞ্জেস থিওরি, এই সমস্ত বিষয় নিয়ে আপনারা যদি মার্কস আর এঞ্জেলসের মধ্যে কমিউনিকেশনগুলো দেখেন, তাদের চিঠি চাপাটিগুলো দেখেন, ম্যাথামেটিক্যাল ম্যানেজমেন্ট অফ মার্কসগুলো একটা বই আছে পড়েন, তাহলে বুঝতে পারবেন তাদের যে সমাজ বা রাজনীতি সম্পর্কে ধারণা, সেই ধারণাটা তৈরি হয়েছিল যে ধরনের অঙ্ক বা ফিজিক্স রিলেটেড অঙ্ক শেখার মধ্যে দিয়ে, এই যে টপিকগুলোর কথা এখানে লেখা আছে তার মধ্যে দিয়ে, এবং যেভাবে তারা তৈরি হয়েছিলেন। এবং আমাদেরও 1920-21 সালে রবীন্দ্রনাথের কথা আসে এবং তার যে বিজ্ঞান চেতনার কথা আসে। এখানে বলতেই হয় প্রথমে যে বিজ্ঞানীর কথা বলছিলাম আসলে বিশ্ব পরিচয় সেই গ্রন্থে রবীন্দ্রনাথের কথা বলছেন। রবীন্দ্রনাথ সব ইউরোপ থেকে ঘুরে এসেছেন, বিজ্ঞানের তার কোনো ব্যাকগ্রাউন্ড নেই, কিন্তু তিনি মানুষকে বোঝানোর চেষ্টা করছেন যে ওই সময় বিজ্ঞানটা কতটা এগিয়ে গেছে। ফলে যে রাজনৈতিক আলোচনায় আমরা একটু আগে সংঘর্ষ এখানে ছিল, যে ধরনের মানুষ যারা জয়েন্ট এন্ট্রান্স দিয়ে ডাক্তারি করে রাজনীতিতে আসবে, আমরা সেই ধরনের টেকনোলজির মানুষদের যখন রাজনীতিতে দেখতে পাই তখন আমাদের মধ্যে আত্মবিশ্বাসটা অনেকটা বেড়ে ওঠে। শুধু যারা সমাজসেবা করেন তারা রাজনীতিতে এলে রাজনীতি থেকে বিজ্ঞানটা বাঞ্ছিত। সেই জন্য আমরা এদের জীবনেও দেখবেন যে টিউরিং এর জীবনে বা ফেইনম্যানের জীবনে বারবার রাজনীতি ঘুরে এসেছে। যদি সময় পাওয়া যায় আমরা সেই আলোচনাটা করব। পরে বুলেট পরে বুলেট দোসরা নভেম্বর 1815 জন্ম, 8ই ডিসেম্বর 1864 মারা যান। তার একজন ব্রিটিশ ম্যাথমেটিশিয়ান, ফিলোসফার এবং লজিশিয়ান। অর্থাৎ আজকের দিনে আমরা যারা অঙ্ক বা ফিজিক্স বা কম্পিউটার সায়েন্স পড়াই তাদেরকে কেউ খুব একটা বলে না যে তিনি দর্শনের কিছুটা কাজ করেন। সেই সময় বিজ্ঞান যারা তৈরি করেছিলেন তারাও দর্শনের কাজ করতেন। এটাই হচ্ছে আজকের দিনের যে পার্থক্য, সেই সময়টা সেটা ভালো কি খারাপ বলা কোনো শব্দ। আজকে যারা বিজ্ঞান করেন তারা বিজ্ঞানটা নিয়ে অনেকটা বেশি সময় ভাবেন, দর্শন নিয়ে বা রাজনীতি নিয়ে তাদের ভাবতে হয় না। তারা হয়তো বিজ্ঞানটা খুব ভালোভাবে পাবেন, কিন্তু বিজ্ঞানের যে ভাষা, বিজ্ঞানের ভাষা তো ইংরেজি বা বাংলা নয়, বিজ্ঞানের একটা আলাদা ভাষা আছে। সেই ভাষাটা যখন সমাজের সঙ্গে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হয় তখনই একটা সমাজ আস্তে আস্তে এগিয়ে যাবে। তো সেই জায়গাতে জর্জ বুল যিনি অঙ্কের কাজ করেছেন এবং ফিলোসফির কাজ আছে তার, কিন্তু সবচেয়ে যে ভালো কাজটা লস অফ থট, চিন্তা নিয়ে যে আলোচনা, সেখান থেকে এসেছে এই বুলিয়ান ফাংশন, বুলিয়ান লজিক,
0 আর 1 তাই যে আজকের দুনিয়ার এই কম্পিউটেশন। ঠিক যেমন হাইজেনবার্গ 1900 শুরুর দিকে সেই সময় যে সোসাইটি যে আনসার্টেনিটি অনিশ্চয়তা তার সঙ্গে মেলানোর চেষ্টা করেছিলেন যে একটা পরমাণুর চারপাশে একটা ইলেকট্রন হচ্ছে, সে কোথায় আমি জানি না, বুঝতে পারছি না। বিজ্ঞানীদের কাছে সুবিধে হচ্ছে তারা বিজ্ঞানীরা যেটা জানতে পারে যে পৃথিবীতে অনিশ্চয়তা আছে, পৃথিবীতে অসম্পূর্ণতা আছে। যেমন ধরুন গোল্ডবাক্স কনজেকশন, যে কোনো একটি জোড় সংখ্যাকে দুটি মৌলিক সংখ্যার যোগফল হিসেবে দেখা যায়। এটা সবসময় আমরা দেখেছি সত্যি, কিন্তু গত 150-200 বছর ধরেও কিন্তু কোনো অঙ্কবিদ সেটা প্রমাণ করতে পারেনি এবং তারা বলেছেন আমাদের প্রমাণের অসম্পূর্ণতা আছে, আমরা দেখছি এটা হচ্ছে কিন্তু আমরা এটা প্রমাণ করতে পারি। ফলে রাজনৈতিক নেতা যখন বলেন আগামী নির্বাচনে আমিই জিতবো, যেহেতু তিনি বিজ্ঞান পড়েননি তাই উনি বলতে পারেন, তার বলা উচিত ছিল আগামী নির্বাচনে আমার জেতার সম্ভাবনা বেশি। এই যে বিজ্ঞানের সঙ্গে রাজনীতি যখন মিশে যায় তখন আমাদের কথা বলার ঢংটা বদলায়। সেই জায়গাতে বিজ্ঞানীরা জানেন আনসার্টেনিটি বা ইনকমপ্লিটনেসকে কিভাবে আত্মস্থ করতে হয় এবং স্বীকার করতে হয়, এবং যারা সমাজ চালান, যারা রাজনীতি চালান, তারা যখন সেটা বুঝতে পারেন, তারা যদি সেটা বলেন তখন সমাজটা এগিয়ে যায়, তারা যদি সেটা না বলতে পারেন তখন সমাজটা গুলিয়ে। ফলে আমাদের ছোটবেলা থেকে যে বিজ্ঞান শিক্ষা কেন আমরা শিখি মাধ্যমিক অবধি, অকারণে আমাদের এত অঙ্ক এত বীজগণিত করানো হয় না, না করলেই তো হতো। আমরা সবাই তো আর অঙ্ক বসি না সারা জীবন, আমরা সারা জীবন ধরে তো কেউ নিউটনের 3টে সূত্র মুখস্থ বলি না। আমাদের বিজ্ঞান করতে বলা হয়, তার কারণ হচ্ছে গ্যালিলিও অ্যারিস্টটলের সময় তাদেরকে অঙ্ক করে দেয়া বা ওর মধ্যে ফেলে দেওয়া যেগুলো হয়েছিল সভ্যতায় সঙ্গে সঙ্গে আমরা যাতে যুক্তি দিয়ে বুদ্ধি দিয়ে বুঝতে পারি, আমরা যদি লোকজনকে অকারণে না পেটাই, আমরা যেন তর্কের মাধ্যমে কোনো একটা সমস্যার সমাধানে আসার চেষ্টা করি, সেটাই তো বিজ্ঞান, সেভাবেই তো সভ্যতায় এগিয়ে। ফলে বিজ্ঞানকে যদি সভ্যতার সঙ্গে সমাজের সঙ্গে কাজে লাগানো না যায় তাহলে অনেক মুশকিল হয়। সেই মুশকিলই অনেকে জীবনে করেছিল, ভুলের নয়, তবে টিউরিং এর কথায় তারপরে এসে আমার মনে হয়েছিল যে আমরা তো মানুষের জন্ম নিয়ে আলোচনা করি, মানুষের মৃত্যু নিয়ে আলোচনা করতে পারি। ফলে এই বিজ্ঞানের মৃত্যুগুলো পর জর্জ বুলের কিভাবে মৃত্যু হয়েছিল 1864 নভেম্বর মাস। এবার ভীষণ বৃষ্টি পড়ছে, বাড়ি থেকে বেরিয়ে ইউনিভার্সিটি গেছে, 3 মাইল রাস্তা হেঁটে, জামা কাপড় ভিজে গেছে এবং তারপর সেই অবস্থায় তিনি সবকিছু বক্তব্য রেখেছেন। এত বড় বিজ্ঞানী, এত বড় চিন্তাবিদ, কিন্তু তার স্ত্রী মনে করেছিলেন অন্তত তার বাড়ি ফেরার পর যে খুব ঠান্ডা লাগলে তাকে ঠান্ডা কাপড়ে জড়িয়ে রাখলে অসুখটা সেরে যাবে। এবং এইখানে বিজ্ঞানের ব্যর্থতা। সেই সময় তার যে ভাবনা, জর্জ বুলকে সেই অবস্থায় রাখা হয় এবং শেষ পর্যন্ত ঠান্ডা লেগে তিনি মারা। এরকম অনেক বিজ্ঞানী মারা গেছেন অনেক ভুলের কারণে। আমার শুধু একটাই প্রশ্ন এসেছিল যে সেই সময় তো ছাতা ছিল, সেই সময় তো ওভারকোট ছিল, সেই ইতিহাসটা খুঁজে পাইনি যে ঠিক কেন তিনি ভিজে ভিজে পড়াতে গেছিলেন এবং ছাতা নিয়ে যান পড়ে। কি কি ধরনের কাজ করেছিলেন তিনি? বুলিয়ান লজিক, বুলিয়ান ফাংশন, এই যে যত ক্লাসিক্যাল সার্কিট আছে যেগুলো কম্পিউটারের মধ্যে আপনারা দেখতে পান, তার শুরুটা কিভাবে হবে, তারপর সেই রাস্তা দিয়ে এসেছে কম্বিনেশনাল লজিক, সিকুয়েন্সিয়াল লজিক, এবং সেখান থেকে ক্লাসিক্যাল কম্পিউটেশনের যে মডেল। এবং এগুলো পড়লে আপনারা দেখতে পাবেন যে একেবারে স্কুলের যে জিনিসপত্র আমাদের স্কুলে খুব একটা পড়ানো হয় না, আজকাল এই সিলেবাসে ঢুকছে, 11-12 ক্লাসের সিলেবাসে আছে। এবং সেই জায়গায় আপনারা দেখতে পাবেন যে একেবারে অঙ্ক এবং ফিজিক্সের যে ধারা, তার উপর নির্ভর করে এই ধরনের টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট সেই টিউরিং এর জন্ম 1912 এবং 1954, জীবনটা কেটেছে পুরো বিশ্বযুদ্ধের আগে। এবং এই যে দুটো বিশ্বযুদ্ধ, এই দুটো বিশ্বযুদ্ধ যে কত উপকার করে মানুষের, সেটা হচ্ছে এই দুটো বিশ্বযুদ্ধের মধ্যে টেকনোলজির সাংঘাতিক যে ফিজিক্স, যে স্পিডে তার যে টেকনিক্যাল ইমপ্লিমেন্টেশন, অর্থাৎ সত্যিকারের হাতে কলমে দেখা, সেটা যে গতিতে যাচ্ছিল, অন্য মানুষকে মারার আঘাত হয় তার গতি সাংঘাতিক। ফাইটার প্লেন থেকে শুরু করে অ্যাটম বোম, বিজ্ঞানের যে ইমপ্লিমেন্টেশন, তার যে গতি, সেই গতি বেড়ে গেল কেন? অন্যকে মারতে হবে। ফলে বিজ্ঞানের অগ্রগতি ঠিক কি কারণে হয়েছে, এইগুলো ভাবতে বসলে কিন্তু মাঝে মাঝে বেশ অবাক হতে হয়। টিউরিং এর জীবনটা সেই সময়। পরবর্তীকালে তিনি কি কি নিয়ে কাজ করেছেন? কম্পিউটার সায়েন্স, লজিক, এবং সেই সময় বিশ্বযুদ্ধের সময় খুব বিখ্যাত সিনেমা, আমি এখন আর এই
ইউটিউব ভিডিওগুলো দেখাবো না, আপনারা বাড়ি গিয়ে দেখে নেবেন যে ইমিটেশন গেম বলে একটা সিনেমা ইন্টারনেটে যে কেউ পেয়ে যাবেন ফ্রিতে। সেটা হচ্ছে টিউরিং এর জীবন, সেই সিনেমা। সেই সময় কিভাবে তাকে কোড ব্রেক করতে হয়েছিল ব্রিটিশ শক্তির হয়ে। এবং অনেকে বলেন যে এই যে আমাদের যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, সেই দ্বিতীয় যুদ্ধে মিত্র শক্তি জেতার একটা বড় কারণ কমিউনিকেশন সিস্টেমে যে গোপন তথ্য পাঠানোর চেষ্টা করছিল জার্মানি, ইটালি এরা, সেগুলো খুব তাড়াতাড়ি ধরে ফেলার জন্য অনেক ক্ষেত্রে তাদের সঙ্গে সামন্তদের বিপদে ফেলা গেছে। অর্থাৎ রাশিয়ার শিপ যেমন জার্মানিকে হারিয়েছিল, ঠিক তেমনই টিউরিং এর মতো বিজ্ঞানীরাও জার্মানিকে হারিয়েছিল। ফ্যাসিস্ট শক্তির যে পরাজয়, তার জন্য শিপ যতটা দায়ী, ঠিক সেরকম কিছু ভালো মানুষের বুদ্ধিও তারাও চেষ্টা করেছিলেন। এবং তাই নিয়ে ইমিটেশন গেম। কিন্তু কি হলো টিউরিং এর জীবনে? তারপর টিউরিংকে আত্মহত্যা করতে হয়। তার সেটা নিয়ে খুব বেশি বিশদে যাব না, কিন্তু সেই সময়ের বিভিন্ন সামাজিক সমস্যা, কাজের চাপ, সমাজ ভাবনা, তার যে সীমাবদ্ধতা, যারা ছোটরা আর একটু বড় হবে, 12 ক্লাস পেরিয়ে কলেজে যাবে, তখন পড়বে কেন টিউরিং মারা গেলেন। যারা বড় হয়েছে তারা সিনেমাটা দেখবেন কেন টিউরিং মারা গেলেন। এবং এইখানে বিজ্ঞান এবং সমাজ, তাদের মধ্যে যে গ্যাপ, যে দূরত্ব, এই জায়গায় একটা মানুষ একা হয়ে যাওয়ার কাহিনী, যিনি গোটা জগৎকে আজকে এই কম্পিউটেশনের আলোয় পৌঁছে দিয়েছেন। এবং এআই এর যে কথা শোনেন, তার অ্যাকচুয়ালি তার রিসার্চ পেপারের নাম ছিল দ্য ইমিটেশন গেম। উনি বলেছিলেন যে একজন মানুষ যেভাবে আরেকজনকে নকল করতে পারে, একটা কম্পিউটার যদি কাউকে একটা নকল করতে পারে, তখনই এই যে মেশিন লার্নিং বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সে একটা খুব গুরুত্বপূর্ণ জায়গায়। আমার মনে হয়েছিল যেমন ক্লাস নিচ্ছিলাম কোভিডের সময় অনলাইনে, হঠাৎ করে নেটওয়ার্ক একটু খারাপ হয়ে গেল, একটা ছাত্রের কথা ভেসে এলো, স্যার আপনাদের ছবি হয়ে গেছে। এই ধরনের মজার কথা যখন একটা কম্পিউটার নিজের থেকে বলতে পারবে, তখনই আমরা বুঝতে পারবো কুইজ আমরা যাকে বলি, ব্যঙ্গ করা আমরা যাকে বলি, একটা কম্পিউটারের মাধ্যমে সেই ইন্টেলিজেন্সের জায়গায় আমরা বিভিন্নভাবে চেষ্টা করছি। অ্যালান টিউরিং তার মূল কাজ করে গেছিলেন, যে এআই এর ডেটা সায়েন্স নিয়ে আমাদের আলোচনা, তার কাজটা করে গেছিলেন। কম্পিউটেশনাল মডেল, টিউরিং মেশিন, মডেলিং আর্কিটেকচারের উপর কাজ, ইমিটেশন গেম এবং ক্রিপ্টোঅ্যানালিসিস, যেটা আমরা বললাম কোড ব্রেকার। এবং আমাদের প্রশ্ন যে সত্যিই কি দ্বিতীয় বিশ্বযুদ্ধে অক্ষশক্তির পরাজয়ের পেছনে টিউরিং এর অবদান কতটা, এগুলোর ইতিহাস বইতে খুব একটা লেখা থাকে। রিচার্ড ফিলিপস পেইন, মার্কিন থিওরিটিক্যাল ফিজিসিস্ট, অর্থাৎ যতক্ষণ না থেকে লস আলামস প্রজেক্টে যোগ দেন বোমা বানানোর জন্য, তার আগে পর্যন্ত কিন্তু তার কাজ মূলত ছিল তাত্ত্বিক গবেষণা। যেমন টিউরিং যখন কম্পিউটার নিয়ে কাজ করছেন, তখন তো কম্পিউটারগুলো তৈরি হয়, কিন্তু তখন তিনি তাত্ত্বিক গবেষণার মাধ্যমে, তেমনি ফিজিক্সের একটা বড় অংশ হচ্ছে থিওরিটিক্যাল ফিজিক্স, শুভঙ্কর বাবুরা ভালো বলতে পারবেন। কিন্তু সেই জায়গা থেকে তার অসাধারণ অবদান। 1965 সালে তিনি নোবেল পান এবং তারপরে তিনি বেশি বিখ্যাত হন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অ্যাটম বোম বানানোর যে টিম, সেইখানে ঘুরে। এবং তারপর তিনি 1980-তে রাজনীতির সঙ্গে তার ভীষণ যোগাযোগ ছিল এবং বিশেষ করে চ্যালেঞ্জার ভেঙে পড়েছিল। এবং তাই নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরাট প্রবল হয়েছিল যে কি ভুলের জন্য চ্যালেঞ্জার ভেঙে পড়ল। সেই কমিটির একজন খুব গুরুত্বপূর্ণ মানুষ ছিলেন তিনি। আর তার ভীষণ মজা করে কথা বলতো, তার কিন্তু অসাধারণ বই, তার মধ্যে প্রথম দিকে আমি বই সকলকে পড়ে ফেলতে শিওরলি বা জোকিং মিস্টার ফেইন। সমাজের সঙ্গে সেই সময়কার আমেরিকার বেড়ে ওঠা একই রকম। আরেকজনের কথা এখানে নেই, বিল গোবলিটজ, যিনি ভিয়েতনাম যুদ্ধ নিয়ে দ্য র্যান্ডম কার্ডস বলেছেন, তার যে অঙ্কের বই, তার শেষের দিকে অঙ্ক, শুরুর দিকে তিনি বলছেন মার্কিন দেশের মানুষ কিভাবে ভিয়েতনাম যুদ্ধের বিরুদ্ধে প্রতিবাদ করছে প্রতিটি কলেজে। এই যে বিজ্ঞান, সাহিত্য এবং সমাজ ভাবনা একসঙ্গে থাকা, আমার চেষ্টাটা হচ্ছে সেই জায়গাটা থেকে আপনাদের একটু মনে করিয়ে দেয়া যে সেখান থেকে আমরা কতটা দূরে সরে এসেছি আজকের রাজনীতি বা সমাজ ভাবনায়। বিজ্ঞান সেখানে রাজনীতির সঙ্গে বা সমাজের সঙ্গে কতটা দূরত্ব বাড়িয়ে দিয়েছে। ফেইনম্যান তারপরে কোয়ান্টাম কম্পিউটারের কথা বলেন। এই যে কোয়ান্টাম কম্পিউটিং এর মূল বিষয়টা হচ্ছে যে দুটো সংখ্যা গুণ করে, গুণটা বার করা খুব শব্দগুলো
দুটো মৌলিক সংখ্যা যদি গুণ করে গুণফল বার করা, আপনাকে যদি বলি 31কে 53 দিয়ে গুণ করুন, আপনি খুব তাড়াতাড়ি করতে পারেন। কিন্তু দুটো এরকম সংখ্যা গুণ করে আপনাকে যদি গুণফলটা দিয়ে বলি যে কোন দুটো সংখ্যা গুণ করে এটা বার করা গেছে, তাহলে কিন্তু আপনি সব করে সেটা করতে পারেন। এবং এটা শুধু এই অঙ্কটার উপর নির্ভর করে আছে সারা পৃথিবীর সমস্ত ব্যাংকের টাকা। অর্থাৎ অনলাইনে যে কমিউনিকেশনগুলো হয়, যেভাবে এই টাকাগুলো সুরক্ষিত থাকে, তার একটা মূল কাজ হচ্ছে শান্তিকার অ্যাডলেম্যানের এই অঙ্কের উপর ভিত্তি করে একটা ক্রিপ্টো সিস্টেম। এইবার যতক্ষণ ক্লাসিক্যাল কম্পিউটার ছিল আমরা জানতাম ফ্যাক্টরাইজেশন করা শক্ত, কিন্তু এই যে কোয়ান্টাম কম্পিউটিং মডেল এবং তারপর 90-এর দশকে যখন প্রমাণিত হলো যে এই ফ্যাক্টরাইজেশনটা কোয়ান্টাম কম্পিউটার এসে গেলে খুব সহজ হয়ে যাবে, তখন আমরা বুঝলাম যে আমাদের এবার সাবধান হওয়া জরুরি। এবং সেখান থেকে এই কোয়ান্টাম কম্পিউটেশনের শুরু, অর্থাৎ কম্পিউটারের জগতে যে পরবর্তী বিপ্লব যেটা শুরু হয়ে গেছে, যে বিপ্লবের অঙ্কটা কষা হয়ে গেছে, যে বিপ্লবের ফিজিক্সটা কষা হয়ে গেছে, সেই বিপ্লবের প্রযুক্তিটুকু শুধু বাকি আছে। সেই ঘটনা যদি ঘটে যায়, গোটা বিশ্বের যে কম্পিউটার সফটওয়্যার হার্ডওয়্যার তার একটা বিপুল পরিবর্তন হবে, যার শুরুটা 81 সালে টিউরিং করে দিয়ে গেছে। এবার ভাবুন 1910-19 সাল নাগাদ যে কাজ হচ্ছে কম্পিউটারের থিওরিতে, আজকে তার 100 বছর পরে এসে আমরা তার সুফলটা পাচ্ছি। ফলে 1980-তে সুফল বা কুফল, 1980-তে যে কাজ শুরু হয়েছে কোয়ান্টামের, তার সুফল বা কুফলটা আরো ভালো করে পেতে আমাদের হয়তো 2080 সাল হবে। আমরা এখন সেই ইতিহাসটার মধ্যে যেখানে কোয়ান্টাম কম্পিউটেশন, কোয়ান্টাম অ্যালগরিদম, তার যে ডেভেলপমেন্টগুলো হচ্ছে। এই মানুষটি সুস্থভাবেই মারা যান, কিন্তু শেষ দিকে তার কিডনির সমস্যা হয়েছিল, ডায়ালিসিস করতে হয়। এবং সেই সময় তার একটা স্বপ্ন ছিল, সেই সময় মার্কিন দেশ এবং রাশিয়ার মধ্যে ঠান্ডা যুদ্ধ, সেখানে কিছুটা অংশ ছিল যেখানে রাশিয়ার কমিউনিস্টরা অনেকটা দখল নিয়ে রেখেছিলেন। সেই জায়গাটায় মানুষের গণতন্ত্রের ভাবনার গোলমাল ছিল। উনি যেতে চেয়েছিলেন সেই জায়গায়, শেষ পর্যন্ত উনি যেতে পারেননি, তার মেয়ে গেছিলেন অনেকদিন পরে। তার শেষ কথাটা খুব মজার ছিল যে মৃত্যু বদলে। তো মোটের ওপর এই কোয়ান্টাম কম্পিউটারের যে আইডিয়া, সেই আইডিয়াটা আমাদেরকে বোঝালো যে আমাদের একটা নতুন টেকনোলজির মধ্যে দিয়ে আমরা এখন চলছি, যেটা 80-90-এর দশকের থিওরি থেকে শুরু করে এখন একেবারে সেই ডেভেলপমেন্ট প্রসেসের মধ্যে আমরা। এবং পরবর্তীকালে এই জায়গাটায় যদি দেশ হিসেবে আমাদের দেশের বাজেটে 2020 সালে 8,000 কোটি টাকা রাখা হয়েছিল, এই নিয়ে খুব কিছু কাজ হয়নি। আবার 2023-এ ন্যাশনাল কোয়ান্টাম মিশন শুরু হয়েছে, দেশ মনে করছে 6,000 কোটি টাকা খরচা করবে, দেখা যাক কি হয়। এবং এই জায়গায় আমাদের যারা টেকনোলজি স্পেসে আছে নেতাদেরকে ঠিক করতে হবে যে তারা এই কোয়ান্টাম প্রিপেয়ারনেসের রাস্তায় কত টাকা দেবেন, কিভাবে দেশ এগোবে। সেখানে যদি নেতারা ঠিক লোকের কাছ থেকে বুঝতে না পারেন যে টেকনোলজিটা আসলে কোন জায়গায় যারা দেশ চালাবেন, তাদের তো অঙ্ক বুঝতে হবে না, কিন্তু তাদেরকে এমন একটা লোকের কাছ থেকে অঙ্ক বুঝতে হবে যে অঙ্কটা জানে। তারা যদি সেই জায়গায় ভুল অঙ্ক জানা লোককে নেন, তাহলে দেশ বা সমাজের ব্যাপারটা বেশ বুঝিয়ে। কোয়ান্টাম কম্পিউটিং যে এই বাজারটা আমরা বুঝতে পারছিলাম কি করে 2012, 2016 এবং সবশেষে 2022 সালে ফিজিক্সে যে নোবেল প্রাইজ, এই অল্প সময়ের মধ্যে অর্থাৎ 11 বছরের মধ্যে 3টে নোবেল প্রাইজের কাজ যুক্ত হয়ে গেছে এই কোয়ান্টামের ডেভেলপমেন্টের সঙ্গে। এবং সেখান থেকেই বোঝা যাচ্ছিল যে গোটা জগতে এই জায়গাটার উপর একটা নজর পড়েছে, এই জায়গাটাকে গোটা জগতে একটা গুরুত্ব আরোপ করা হচ্ছে। তো মোটের উপর এটাই আমার বক্তব্য। আবার শেষে রবীন্দ্রনাথের কথা, পজিটিভ নেগেটিভে যথা পরিমাণ মিলে যেখানে সন্ধি করে পড়ে আছে, সেখানে যদি কোনো উপায় বিরোধীচ্ছেদ ঘটানো যায়, গুটিগত নেগেটিভকে দেওয়া যায় তফাৎ করে, তাহলে সেই জিনিসের বিদ্যুতের পরিমাণে হিসেবে হবে কর্মে অতিরিক্ত হয়ে পড়বে পজিটিভ বিদ্যুতের চাপ। একটা মানুষ যার বিজ্ঞানের গভীরতা নেই, কিন্তু তার যে দর্শনের গভীরতা, তার যে শিক্ষার গভীরতা, তার যে রাজনীতির গভীরতা, সেই জায়গা থেকে বিজ্ঞান, সাহিত্য, সমাজ, দর্শন সবকিছু মিলেমিশে যায়। যদি যে মানুষ যারা সিরিয়াসলি পড়াশোনা করছেন তারা সমাজ ভাবনায় অংশ নেয়। সুভাষবাবু একটা সমাজ ভাবনায় অংশ নিয়েছিলেন। সেই বিপ্লবটা ছিল কলকাতা শহর থেকে অনেকটা দূরে অনেক মানুষকে তত্ত্ববাদ করে ধারটা অন্তর্ভুক্ত বসানো। আগামী দিনে সেই স্বপ্নটাই আমাদের
আজকে কোয়ান্টাম কম্পিউটিংয়ে যদি আমাদের ভারতবর্ষে প্রথম সারির কয়েকজন বিজ্ঞানীর কথা বলা হয় তাহলে কিন্তু প্রফেসর মহেন্দ্র তার মধ্যে একজন। আর যে জিনিসটা উনি বললেন, আমি জাস্ট একটা কথাই বলবো, স্যারের সাথে আমিও স্যারের কাছে পড়েছি, কিন্তু যখন অঙ্ক পড়তাম তার সময়টা থাকতো হয়তো খুব কম সময়ে অঙ্ক করতে, কিন্তু এই তারপর ইন্টারমিডিয়েট করেছিলাম। তারপরে আমি ইঞ্জিনিয়ারিং পাস করি, পোস্ট গ্রাজুয়েট করি পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিংয়ে, তারপরে ডক্টরেট করেছি। ধর্মের সঙ্গে আমি আজকে যে বিষয়ে বলবো সেটা হচ্ছে বিজ্ঞান ও ধর্ম। এতক্ষণ আপনারা সবাই বিজ্ঞানের কথা শুনলেন, কিন্তু বিজ্ঞানের সঙ্গে জেনারেলি লোকে ভাবে ধর্মের প্রতি একটা কনফ্লিক্ট আছে, তা কিন্তু নয়। সেটা আমি আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলবার চেষ্টা করছি। আমরা এই মহাবিশ্বে আমরা যা কিছু দেখছি সবকিছুই বিভিন্ন রকমের পরমাণু, ছোট ছোট কণিকা, এইসব দিয়ে তৈরি। বৈজ্ঞানিকরা এখন পর্যন্ত 118টা মৌলিক পদার্থ বার করেছেন, কিন্তু অসংখ্য কোশ্চেন আছে যেগুলো আমাদের অজানা, আমরা এখন জানি না। বিশেষ করে এই ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণিকাগুলো তাদের জন্ম কি করে হলো, কোথা থেকে এসেছে, এসব আমরা জানি না। আমরা জানি আমাদের অধ্যাপক সবার পরিচিত প্রফেসর সত্যেন ঘোষ এরকমই কণিকা আবিষ্কার করেছিলেন, তার নাম দেওয়া হয়েছিল বসন। আমার চরম সৌভাগ্য যে আমি প্রফেসর ঘোষের সান্নিধ্যে আসতে পেরেছি। মজার কথা হচ্ছে যে আমি এবং আমার বেস্তার ডাক্তার আমরা দুজনে ওনার বাড়িতে যাই। প্রফেসর ঘোষের নাতি আমার সঙ্গে বেলুন বিদ্যালয়ে পড়েছিল। তাছাড়াও আমরা দুজনে আমাদের গ্রামে আম গাছে, জাম গাছে, আম জাম নানা ফল সব নিয়ে ওনার কাছে যেতাম। প্রফেসর সত্যেন ঘোষ ওনার একটা ছোট্ট বিছানার উপর বসে সেই আমটা খুব মজা করে খেতেন, আর ওনার একটা ছোট্ট বিড়াল ছিল। মজার কথা, আমার টেবিলে পড়ে থাকা গুলো আমি যদি বলি এটা কি, কোথা থেকে এসছে, তোমরা বলতে পারবে এটা এক ধরনের ক্যালসিয়াম অ্যালুমিনিয়াম থেকে, যেহেতু আমি কেমিক্যাল ইঞ্জিনিয়ার জানি। এই ধুলোটা বয়স কত? কয়েক কোটি বছর। তার মানে আমরা যে ইতিহাস করি 4-5,000 6,000 বছরে, তার তুলনায় এটা কয়েক কোটি বছর এই ধুলোটা রয়েছে। তার মানে এই গত 1-1.5 কোটি বছর ধরে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে ভারতবর্ষে কোথায় কি হচ্ছে সেসব দেখেছি। আমরা তো ইতিহাস দেখিনি, তার কারণ আমাদের ঘরের পাশে ধানের শীষে যে শিশির কিন্তু পড়ে থাকে সেটা দেখার সময় হয় না। কিন্তু এই ধুলোর চোখে যদি আমরা দেখতাম তাহলে হয়তো অনেক কিছু দেখতে পারতাম। তাহলে এগুলো তারা তার মানে একটা অসাধারণ দিব্যদৃষ্টি, অন্তর্দৃষ্টি থাকা দরকার। আমি আমার জীবনে সারা জীবন বিজ্ঞানী হিসেবে কাজ করেছি, কিন্তু স্বামীজির কথায় এডুকেশন হচ্ছে ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান। আমাদের প্রত্যেকের মধ্যে একটা প্রতিভা আছে, সেই প্রতিভার বিকাশটাকে বলা হয় শিক্ষা।
কিভাবে আমরা ব্যবহার করি। যেমন আমি বলছি, আমি যেহেতু একজন রিয়াকশন ইঞ্জিনিয়ার, সারা ভারতবর্ষে আমি একজন রিয়াকশন ইঞ্জিনিয়ার, তার মানে আমার কাজ যখন বিভিন্ন ধরনের রিয়াক্টর ডিজাইন করা আছে, সারা জীবন ধরে তাই করে এসেছি। এই যে আমি শার্টটা পরে এসেছি, এই শার্টটা কিসে? পলিয়েস্টার, তার মানে পলিইথিলিন টেট্রাহাইড। তো এই রিয়াকশনগুলো কি হলো? ইথিলিন গ্লাইকল আর টেট্রাইক অ্যাসিড দুটোকে মিক্স করিয়ে তারপর আমরা রিয়াকশন করলাম। সেটা একটা কন্ট্রোল টেম্পারেচার প্রেসারে নিয়ে গেলে একটা পার্টিকুলার টাইপের রিয়াক্টরের মধ্যে নিয়ে গেলে তখন আমরা সেটা তৈরি করতে পারি। তার মানে আমি বলতে পারি কনফিডেন্টলি যে আমি একটা খুব সুন্দর ভালো রিয়াক্টর ডিজাইন করতে পারি। কিন্তু এবার একটা কোশ্চেন যদি করি, আমার কে সেই ডিজাইনটা করছে? আমি যদি আজকে তোমাদের একটা প্রশ্ন করি যে আচ্ছা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাবাটা হয়তো কয়েকজন একটু চিন্তা করে বলবে কেন ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়, ভালো কথা, কি করে বলবে, কে বলবে? এই যে আমি একটা কোশ্চেন করলাম আর উত্তর দিল, সেই উত্তরটা কি করে এলো? আমি যেমন খুব কনফিডেন্টলি বলতে পারি আমার এই রিয়াক্টরটাকে এই কন্ট্রোল ভালভগুলোকে এইভাবে কম্পিউটারাইজ কন্ট্রোল করি, টেম্পারেচারটা ওটা মেনটেন করি, প্রেসার মেনটেন করি, তাহলে আমার প্রোডাক্টটা পাবো। কিন্তু আমার যে অন্তর্নিহিত জ্ঞান, সেটা আমি কার্যে কি করে পরিণত করতে পারছি না। আপনি কখন ভেবেছেন আমি যদি বলি 8 কে 9 গুণ করলে কত হয়, আপনি সঙ্গে সঙ্গে বলবেন না, তাই না? কি করে বলবেন? যারা এই এতক্ষণ ধরে ফিজিক্সের কথা হচ্ছিল তারা বলবেন কেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে, তার আমার ব্রেনের মধ্যে এই ইনফরমেশনগুলো আছে, সেই ইনফরমেশনটা আমি একটা কোশ্চেন করবো, নার্ভ সিস্টেমের মধ্যে গিয়ে সেই অ্যান্সারটা ওখান থেকে বেরোলো, কিন্তু মুখে বা হাতে কি করে এলো? তার মানে নার্ভ সিস্টেমের মধ্যে দিয়ে ওই অ্যান্সারটা আমার মুখে এলো, আর মুখের কিছুটা মাসকুলার অ্যাকশনে ট্রান্সফর্ম হয়ে গিয়ে মুখ বললো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাবার নাম ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়, তাই না? এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে এই জিনিসটা হলো। কিন্তু তাতে আমি তো আর নামটা কন্ট্রোল করিনি। আমি যখন